জয় হিন্দ, জয় হিন্দ, ভারত মাতা কি। এখান থেকেই প্রথম যুদ্ধ শুরু হয়। 546 জন বীর সেনার রক্তে ভেসে গেছিল কার্গিলের এই মাটি। কার্গিলের এই মানুষদের সঙ্গে এখন তাদের দেওয়া লোকাল দই খাচ্ছি। বরফের দেওয়াল ভেদ করে আমরা এগোচ্ছি। সিন্ধু, এই বরফই গলে এই নদীতে জল যাচ্ছে। লাদাখ যে মানুষের স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন যে মানুষের কেন জাগে তা এখানে না আসলে বুঝতে পারবেন না। এই পাহাড়ের ওই দিকেই হচ্ছে অমরনাথ। কার্গিলে এই আমাদের হোটেল। এই দৃশ্য দেখে ঘরে কি আর মন টেকে? একেবারে বরফ গলা জল যে। আই লাভ জজিলা। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। এখন সময় হচ্ছে সকাল 7:30 আর আজকের তারিখ হচ্ছে 21শে মে 2026। আমরা আমাদের হোটেলে রয়েছি শ্রীনগরে। এইখান থেকে আমরা আজকে যাব কার্গিল। হ্যাঁ, লাদাখ প্রবেশ করছি আজকেই। তো সমস্ত কাজ আমার কমপ্লিট। এখন দরকার হচ্ছে শুধুমাত্র ব্রেকফাস্ট করেই আমি গাড়িতে উঠে পড়বো। তার আগে বলি, আজকে শ্রীনগরের আকাশ কিন্তু মেঘলা রয়েছে। তো মেঘলা হোক, বৃষ্টি হোক, ঝড় হোক আর রোদ, যাওয়া কখনো কি আটকানো যায় না। আচ্ছা, ডাল, লুচি আর ডিম সিদ্ধ। বলুন, ব্রেকফাস্ট হয়ে গেল? ঠিক আছে, চলে এসছে একেবারে গরম গরম। শ্রীনগর থেকে বেরোতে আমাদের প্রায় আজকে 8টা বেজে যাবে। কিন্তু আমার মনে হয় শ্রীনগর থেকে আপনারা যদি 7টায় বেরিয়ে যেতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ রাস্তায় অনেকগুলো পয়েন্ট আছে, সেগুলো দেখতে হবে। সকালে খাবারটা কিন্তু দারুণ। এই ব্যাগ ট্যাগ সব দেখে নিচ্ছে, বৃষ্টির মধ্যে যাতে ভিজে না যায়, পড়ে না যায়, চেক করে নিচ্ছে। রেডি? মোটামুটি গাড়ি আমাদের ফুল হয়ে গেছে, পুরো রেডি। এখন সবাই কোথায় যাচ্ছি আজকে আমরা? শ্রীনগর থেকে কার্গিল দূরত্ব 200 কিলোমিটারের ওপরে। আর যাওয়ার সময়ই আমরা আমাদের ব্যাগে অক্সিজেন সিলিন্ডার, কর্পূর ইত্যাদি যেগুলো পথে প্রয়োজন হতে পারে, কারণ এই প্রথম আমরা এই শ্রীনগর থেকে ধীরে ধীরে উচ্চতায় উঠব, কোথায় কি প্রয়োজন হয় এই জন্য আমরা এগুলো সঙ্গে নিয়ে বেরিয়েছি। 14 রাত 15 দিনের লাদাখ ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় ভিডিও চলছে। প্রথম ভিডিওতে কলকাতা থেকে শ্রীনগর এবং শ্রীনগর ঘুরে দেখানো হয়েছিল, আর আজকে যাচ্ছি কার্গিল। সামনে রাস্তার দুদিকে যে গাছগুলো দেখা যাচ্ছে, বাদিকে এগুলো সবই চিনার গাছ। এই যে চিনার, বিখ্যাত চিনার। শ্রীনগর আমরা এখনো ছাড়াইনি বলা যায়। এইখানেই দেখুন ছাগল এবং ভেড়া। এই আমরা প্রবেশ করছি এবার গান্ডারবাল। এখানে কিন্তু এখনই সবুজ হয়ে আছে। এবার আমরা গান্ডারবালের উপর দিয়েই যাচ্ছি। বেশ ক্রাউডেড, সকালেই দেখছি এখানে। গান্ডারবাল ছাড়ানোর পরে এই জায়গাটা কিন্তু দুর্ধর্ষ লাগে, কারণ দূরে পাহাড়গুলো জেগে থাকে আর চারিদিকটা সবুজ থাকে। যেতে যেতে এবার রুট প্ল্যানটা বলে দিই। শ্রীনগর থেকে সোনমার্গ, বালতাল, জজিলা পাস, দ্রাস হয়ে কার্গিল যাব। এই নিচে রয়েছে সিন্ধু নালা। এই সিন্ধ নালাকে ক্রস করে আমরা এগোচ্ছি। আর সিন্ধ নালায় এখন প্রচুর জল, প্রচুর বৃষ্টি এবং হিমবাহ গলা জল, এগুলো সব। সিন্ধ নালা ছাড়ানোর পরেই দেখুন পর্বতের উপরে কিন্তু বরফ জমে আছে, হালকা হালকা দেখা যাচ্ছে। আর এরপরে আমরা বরফ কাটা রাস্তার ভেতর দিয়ে যাব। আর রাস্তায় এই যে ভেড়ার দল এই থাকবেই। বালতাল 70, কার্গিল 174, দ্রাস 117। চারিদিক কি সবুজ, সবুজের সমারোহ। আর এই সবুজ আর কিছুক্ষণ পরেই বদলে যাবে, তখন ন্যাড়া পাহাড়, চারিদিকে বরফ আর বরফ। সিন্ধু নালার পাড়ে এখন আমরা দাঁড়াবো। এই দেখুন, এটা হচ্ছে সিন্ধু নালা, সিন্ধু নদী না কিন্তু এটা। আর এখানে এখন জলের পরিমাণ প্রচুর। আমার মনে হয় বরফ গলা জল, এবং সেই সঙ্গে বৃষ্টিও হতে পারে। আর আমাদের চারিদিকে বরফের শৃঙ্গগুলো রয়েছে, ওই দূরে বরফ জমে আছে। এখানে কিছু সময়ের হল্ট। এখানে রিভার র্যাফটিংও হয় দেখছি। এইখানে এই সিন্ধু নালার জল দেখে মানে ভয়ানক ব্যাপার। এই দিকটা দেখুন, মানে শুরুতেই মন ভালো হয়ে যাচ্ছে। বিরাট স্রোত, বিরাট। এই যে হাইওয়ে, এটা হচ্ছে NH1। এটা শ্রীনগর থেকে একেবারে লে কানেক্ট করেছে। ও সিন্ধ নালা, আর দূরে একেবারে এই বরফ জমে আছে, আর নিচ দিয়ে এরকম। আমরা এখন সোনমার্গ যাওয়ার পথে রয়েছি কাঙ্গন। এটা হচ্ছে কাঙ্গন মার্কেট। সবই কাশ্মীরি লোকাল মানুষ দেখা যাচ্ছে, প্রচুর দোকানপাট, এবং এটা বেশ বড় শহরটা। সিন্ধ নালা নদী একদম ডান দিকে।
শ্রীনগর থেকে কার্গিল যাওয়ার পথে আমাদের 3টি মূল নদীর সঙ্গে দেখা হবে। এখন যেটা আমাদের ডান দিকে রয়েছে ইন্দাস, এরপরে আসবে দ্রাস নদী, আর তারপর সুরু নদী। এই যে দ্রাস নদী এবং ইন্দাস, এই দুটোই মাচুই হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। বাঁদিকে এই দিকটা আবার ধাপ চাষ দেখছি। সব আপেল বাগান বাঁদিকে। সোনমার্গ 23, কার্গিল 142। এই যে যে জায়গাটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, এর নাম হচ্ছে গুন্ড। আর আমরা যত কার্গিলের ওদিকে এগোবো, গ্রামের সংখ্যা কমে যাবে এবং তাদের মধ্যে দূরত্বও বেড়ে যাবে। অনেক দূর পর পর এক একটা গ্রাম পাবো এবং সেই গ্রামগুলোও কিন্তু খুব ছোট হবে। আর সামনেই আসছে সোনমার্গ টানেল। এটা হচ্ছে মেজর ব্রিজ, দুদিক থেকে ভি শেপ নেমে এসছে। ওয়েলকাম টু সোনমার্গ টানেল। এই টানেলটা 6 কিলোমিটার দীর্ঘ। বরফমুক্ত রাস্তায় যেতে এই টানেল তৈরি হয়েছে। মার্চ মাসে যখন এসেছিলাম, এই সামনে বেরোতেই সাদা বরফে ঢাকা ছিল। এখন কোনো বরফ নেই, এখন হচ্ছে সবুজ ঘাস আর ভ্যালি। আর এখানেও ইন্দাস রয়েছে ডান দিকে। ঘোড়া নিয়ে এখন সব ঘুরে বেড়াচ্ছে, লোকজন নেই সোনমার্গে। অমরনাথজি, এই যে অমরনাথ যাত্রার পোস্টার পড়তে শুরু করেছে। 1-1.5 মাস পরেই অমরনাথ যাত্রা শুরু হয়ে যাবে। তার প্রস্তুতি এ সমস্ত জায়গায় এখন তুঙ্গে। যাই হোক, এদিকে বৃষ্টি হচ্ছে সোনমার্গে প্রচণ্ড। দেখা যাক, কোনো একটা দোকানে যাই, এই দৌড়ে যাচ্ছি, দেখা যাক কিছু পাওয়া যায় নাকি। এখানে এসে কলা দেখতে পাচ্ছি, একটা দোকানেতে উঠে পড়লাম। बारिश इतना क्यों है भैया? বৃষ্টিতে আমরা কি দেখবো? কাম তো अभी नहीं चल रहा है इसलिए। এই ঘোড়া নিয়ে ভাই দৌড়ে যাচ্ছে, ওঠার লোক নেই, কি করবে? একজন ভিজে ভিজে এখানে চলে এসছে এইভাবে। ভিজে ভিজে এই দেখো। स्नोफॉल हो रही है, स्नोफॉल কাহা हो रहा है? ওই উপরে, ওখানে কিন্তু স্নোফল হচ্ছে। বৃষ্টি এরকম হয়েই যাচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন সোনমার্গে। আমরা এই যে এখন সোনমার্গেই আটকে রয়েছি। মানে সামনে যেমন স্নোফল হচ্ছে, তেমনি ল্যান্ডস্লাইডও হয়েছে। এই দুই কারণে গাড়িগুলো সব এখানে আটকে দেওয়া হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি, জানি না কখন যেতে পারবো। সোজা বালতাল হয়ে জজিলা। অনেকক্ষণ আটকে থাকার পর আবার গাড়িগুলো ছেড়েছে এক এক করে। ভ্যালি মানে বিভৎস এখন সুন্দর। এদিকটা একদম সবুজ। সোনমার্গ ছাড়িয়ে কিছুটা এগোতেই দৃশ্যপট ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। বৃষ্টি এখন থেমেছে, দুদিকে সবুজ উপত্যকার শেষে পাহাড় জেগেছে, আর তার চূড়া সদ্য তুষারপাতে সাদা হয়ে আছে। মাঝে মাঝে পাইন আর ভ্যালি বরাবর সিন্ধু, সব মিলে অভূতপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। উপর থেকে ভ্যালিটা দেখুন, পাইন গাছ আর উপরে জমে থাকা বরফ আর এই ভ্যালি। বাপরে, পুরো খাস কাটা পাহাড়। এই বরফগুলো একেবারে হালে পড়েছে। রোড দেখো, রোড একদম খারাপ রোড। ক্রমেই উপরে উঠছি আর ঠান্ডাও বাড়ছে সেই রকম। সামনেই বালতাল আসছে। বালতাল যেখান থেকে কিন্তু অমরনাথ ট্রেকটা শুরু হয়। ল্যান্ডস্কেপ কি দেখুন, এই পাহাড় কেটে এই রাস্তা তৈরি। আর জজিলার রাস্তা সব থেকে দুর্গম। হয়তো এখনই নমুনা শুরু হয়েছে, এরকম বরফ নেমে এসেছে আর এইভাবে রাস্তা কেটে আমাদের গাড়িগুলো যাচ্ছে। লাদাখ ভ্রমণ আমাদের ছিল 14 রাত 15 দিনের। খরচ হয়েছিল 42,500 টাকা একজনের। আর আমাদের ঘোরাচ্ছে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী। কি অবস্থা, একেবারে বরফের দেওয়াল, সেইটা কেটে এই রাস্তা। আর এই বরফই গলে এই নদীতে জল যাচ্ছে। এই দেখুন, মানে গুহার মতো হয়ে গেছে এই বরফ গলে। রাস্তার উপরে এই রকম বরফ, তাজা বরফ একেবারে। এখানে দাঁড়িয়ে সবাই চাটা খাচ্ছে। জজিলা পাস প্রবেশ করছি আমরা। পিছনে কি পুরে দুর্ধর্ষ সিন, কি অবস্থা এই জায়গায়। এই যে এই দেখুন, এইটার কথা বলছি, এটা কিভাবে আছে। বালতালও নিচে দেখা যাচ্ছে, এখান থেকেই অমরনাথ ট্রেকটা শুরু হয়। ওটাই হচ্ছে বেস ক্যাম্প।
আই লাভ জজিলা। খুবই দুর্গম রোড, উচ্চতা বেশি না কিন্তু দুর্গম। এখানে অনেকেই দাঁড়িয়েছে, আমরা একটু দাঁড়াবো। আই লাভ জজিলা। এখানে ভাইয়েরা আছে, এরা রিলস বানায়। আর এইখান থেকে দৃশ্যটা একবার দেখুন, নিচে রয়েছে ওই বালতাল। হ্যাঁ, এই হচ্ছে লাদাখের ল্যান্ডস্কেপ। ওই বালতাল থেকে না এই দিক দিয়ে ট্রেকটা হয়, আর এই পাহাড়ের ওই পারে রয়েছে অমরনাথ। অনেকটা উচ্চতায় চলে এসেছি, যদিও এই জজিলা পাসের উচ্চতা খুব একটা বেশি না, 11,650 ফুট মতো। কিন্তু এই জজিলা পাস, এই শ্রীনগর থেকে লে যাওয়া রোড, এইটা কিন্তু সব থেকে দুর্গম। এইখানেই মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েন। আই লাভ জজিলা। আর এখানেই সবাই ফটো তুলছে, রিলস বানাচ্ছেন। নিচে বরফ, উপরে বরফ, ভঙ্গিল পর্বত, পুরো ভাঁজ খেয়ে পর্বত তৈরি হয়েছে। একেবারে পাহাড়ি খাদে সবাই দাঁড়িয়ে রয়েছে। এর এইদিকে এই খাত, আর এখানে খেতে হবে এখন। এই জায়গায় দাঁড়িয়ে এক কাপ চা না খেলে জীবনটাই বৃথা হয়ে যাবে। প্রচুর দোকানপাট রয়েছে, এখান থেকে চাটা পান করে নেবেন আপনারা। अच्छा अच्छा, কোথা থেকে এসছেন? बॉम्बे থেকে। বোম্বে থেকে? अब देखते हैं मेरा वीडियो। পুরো সব দেখে। আমার পাশে দাদা রয়েছে, দাদার মুম্বাইয়ে বাড়ি। উনি আমার ভিডিও দেখে নানান দিকে যান। আমি বলি অনেক অনেক আমরা পুরো পুরো দেখি ইউটিউবে। আচ্ছা আচ্ছা, এখানে কেমন লাগছে তাই বলুন। এখানে একদম দারুণ লাগছে। ভালো লাগছে? ভালো, খুব ভালো। আর আপনার সাথে দেখা বলে মনেই হয়নি যে হঠাৎ দেখা হয়ে গেল, ভাগ্য ভালো। আর এই জজিলা পাশে কিন্তু প্রচুর রিলস বানাবে, এখানে আপনাদের ধরবে বানানোর জন্য। রিলস আপনারা অবশ্যই বানাবেন, কিন্তু বলে নেবেন যে একটা কিংবা দুটো, না হলে ওরা কিন্তু একটার পর একটা বানাতে থাকবে। তারপরে একবারে হিসাব করবে, বলবে 1000 টাকা বা 1500 টাকা দিন। এরকম স্ক্যাম কিন্তু এদিক দিয়ে চলে। नाइस नाइस बस अब भैया के कंधे पे हाथ डालो फेस टू फेस এই রিলস তৈরি হচ্ছে। देखो फेस टू फेस এইখানে এই যে ভুট্টা, এক পিস 70 টাকায় বিক্রি হচ্ছে এই জজিলা পাশে। বড়দা খাচ্ছে ভুট্টা। বড়দা, অনুভূতি কি এখানকার? মানে বলা সম্ভব না, একদম আত্মা, মানে ভারতের যদি আত্মা বলি, মানে এই দৃশ্য আমি কখনো দেখিনি। এত ঘুরেছি কিন্তু এই দৃশ্য কখনো দেখিনি। এখনো লাদাখের আমরা খুব বেশি যাইনি, তাতেই দিল খুশ হয়ে গেছে। এই দুইজন এখানে রিলস বানাচ্ছে। কি অনুভূতি হচ্ছে দাদা এখানে? দারুণ, একদম। কেমন লাগছে? পূর্ব ব্রেথটেকিং। জজিলা কিন্তু মোট 9 কিলোমিটার দীর্ঘ। জজিলা প্রতি শুক্রবার বন্ধ থাকে, ওই জন্য প্ল্যানটা যেন কোনোভাবে অন্তত শ্রীনগর থেকে যেদিন কার্গিল যাবেন সেই দিনটা যেন শুক্রবার না হয়, শুক্রবার বন্ধ থাকে। এই জন্য একে বলা হয় ড্রাই ডে। আবার যাত্রা শুরু। আহারে, এ কি দৃশ্য সামনে! আর এইরকম লাদাখের রাস্তায় এরকম জল তো থাকবেই। আর এই ভাই চালাচ্ছে, খুবই কিন্তু দক্ষ ড্রাইভার। ভাইয়া का नाम क्या है भैया? शबीर शब्बीर भाई दारुण চালাচ্ছে। सामने कौन सा पॉइंट आएगा फिर अभी? आगे आएगा 0 पॉइंट। ল্যান্ডস্কেপ এখানে ক্ষণে ক্ষণে পরিবর্তিত হবে। সামনে কোনো গাছপালা নেই, শুধু সফেদ বরফে ঢাকা। কি এটা? বরফের দেওয়াল। সামনে আসছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্টে সব বরফের উপরে চলে গেছে। আর এইখানে প্রচুর গাড়ি দাঁড়িয়েছে 0 পয়েন্টে। এখানে আমরা দাঁড়ালাম না, এখন দাঁড়াচ্ছে না গাড়ি, কিন্তু এইখানে দাঁড়াবেন আপনারা। কার্গিল আর 96 কিলোমিটার বাকি। সবাই আনন্দে আপ্লুত, চারিদিকে দৃশ্য দেখছে। কেমন লাগছে সবার? আমরা আত্মহারা একদম। আত্মহারা। ঠান্ডা এখানে কিন্তু নেই। জজিলা টানেল যে তৈরি হচ্ছে তার বিভিন্ন জায়গায় এরকম বসানো রয়েছে। নিচ দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী। এই নদীটা কিন্তু সোজা চলে গিয়েছে পাকিস্তানের বর্ডারে। আর এই দিক তো সেই বরফের দেওয়াল ভেদ করে আমরা এগোচ্ছি। এই বরফ কেটে এই রাস্তাটা বের করা হয়েছে। 10 ফুট বরফের ওয়াল। নিচে এটা হচ্ছে মাচই ক্যাম্প। লাদাখ ট্রিপ আমরা শুরু করেছি শ্রীনগর দিয়ে, আর আমরা ফিরে যাব কিন্তু মানালি দিয়ে। এবার আমরা পাহাড়ের উপরের খাদ থেকে নেমে এসে আবার একটা ভ্যালিতে প্রবেশ করেছি, আর সামনেই আসবে মিনামার্গ। মিনামার্গে কিন্তু এই গাড়ির পারমিট বা অন্যান্য কিছু দেখাতে হবে।
বিশেষ করে ড্রাইভারের নাম, ফোন নম্বর এগুলো দিতে হবে। মিনামার্গের পরে আমরা কিন্তু প্রপার লাদাখে প্রবেশ করব। এটা হচ্ছে মিনা ব্রিজ 1। এই ব্রিজটা হচ্ছে মিনা অন ব্রিজ। সিন্ধু কি সামনে, কি এটা সামনে? এটা কিন্তু হিমবাহ, মানে বরফের বিরাট একটা স্তূপ মনে হচ্ছে নেমে এসছে নিচে। সামনে আসছে এটা মিনা ব্রিজ 2। আর এই পাশের সিনটা একটু দেখুন, ও খাতের ভেতর দিয়ে একেবারে জেগে উঠেছে পর্বতশৃঙ্গ। মিনা ব্রিজ 2 কার্গিল এখান থেকে আর মাত্র 84 কিলোমিটার। লে হচ্ছে 313 কিলোমিটার। এখানে এই গাড়ি আমাদের এখন চেক করা হবে। আর এই মিনামার্গ পার করলেই আমরা চলে যাব কার্গিল ডিস্ট্রিক্টে। এই যে এখানে একটা স্টল রয়েছে, চা কফি খেতে পারেন। এবার একটু যে উপরে উঠেছি তার অনুভূতি হচ্ছে, মানে বোঝেনি তো। কিতনা है ভাইয়া? 20 রুপিস, মানে কমই আছে। ঠান্ডা আছে, কিন্তু এই রোদের জন্যে গায়ে যেখানে রোদ লাগছে একেবারে পুড়ে যাচ্ছে। মিনামার্গ মানে অসাধারণ সুন্দর জায়গা কিন্তু এই মিনামার্গ। ডান দিকে যে নদীটা রয়েছে এটা কিন্তু সিন্ধুর একটা পার্ট, মানে এটাই হচ্ছে দ্রাস নদী। আর এই দ্রাস আর সুরু নদী মিলিত হবে কার্গিলে। এই আমরা মিনামার্গ ছাড়িয়ে দ্রাস নদীর পার বরাবরই আমরা এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মাতায়েন। বাদিকটা হেভি সুন্দর। ডান দিকের ল্যান্ডস্কেপটা একবার দেখুন, পাহাড় কিভাবে খাঁজ কাটা, সবই ভঙ্গিল পর্বতের মধ্যে পড়ে। আর এর মধ্যে এই বাইকার, এরা গুজরাট থেকে এসছে। এইগুলো সবই আমার মনে হচ্ছে হিমবাহ দ্বারা ক্ষয় হয়েছে। কিছুটা আসার পরে এবার দেখছি বরফের পরিমাণ এখানে কম, মানে নেই, দূরে দেখা যাচ্ছে। আর ডান দিকে ভ্যালি, আর এই হচ্ছে দ্রাস নদী। দ্রাস এখান থেকে আর মাত্র 8 কিলোমিটার। নদীতে এখন প্রচুর জল। এইখানে নদীটি গেছে একেবারে ক্যানিয়নের ভেতর দিয়ে। যখনই কোনো ভ্যালিতে থাকছি তখন দেখছি এই উইলো গাছগুলো রয়েছে এবং তার সঙ্গে তৃণভূমি। এই দ্রাসে আমরা ঢুকছি। এইদিকে টাইগার হিল আর রাইনো হিল থাকবে। পৌঁছে গেলাম দ্রাসে, আর এখন সময় হচ্ছে 2:45। মানে রাস্তায় কোথায় কোথায় যে সময় কেটেছে জানি না। যাই হোক, খিদে পেয়েছে। কি ঘুরছে একটু দেখাই। এই যে অতিরিক্ত ঠান্ডায় এই সব নিয়ে ঘোরে এখানকার মানুষ। আর কেন ঠান্ডা হবে না বলুন? ভারতবর্ষের সব থেকে বেশি ঠান্ডা পড়ে এই দ্রাসে। সারা পৃথিবীতে দ্বিতীয় শীতলতম স্থান হচ্ছে এই দ্রাস, আর গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম শীতলতম স্থান এই দ্রাস। অসাধারণ ভিউ, একদম পাহাড়ের উপরে এই যে বরফ জমে আছে আর নিচে এই ভ্যালি। এখানে দেখুন অনেকেই খাওয়া দাওয়া করছেন, বেশ এটা দেখে ভালো লাগছে। आप लोग कहाँ से आया है? কার্গিল সে। सब खत्म हो गया प्लेट। কি সুন্দর জায়গায় বসে খাচ্ছেন। তো এখানকার প্রকৃতি যেমন সুন্দর, মানুষের ব্যবহারও কিন্তু সেরকম। खा लो एक मिर्ची, खा के दिखाओ। कौन खाएगा? हाँ, हम तो नहीं खाएंगे। वो क्या है? হ্যাঁ, বস বস বস। এই যে দই ওনাদের, একেবারে বাড়ির পাতার দই এখন খেয়ে নিচ্ছে বড় ভাই। দই খাচ্ছে অরূপদা। কেমন খেতে? দারুণ খেতে, আর পরিবেশটা আরো দারুণ। আর এইখানে বসে কার্গিলের এই মানুষদের সঙ্গে এখন তাদের দেওয়া লোকাল দই খাচ্ছি। আহারে কি স্বাদ! টক দই, টক দই। ঠিক है, টাটা, फिर मिलेंगे कभी ना कभी। हाँ ठीक है, आओ। দেখো, সত্যি কথা বলতে যে সুইজারল্যান্ডের আমরা যে সমস্ত বাড়ি আর চতুর্দিকে যে স্নো ক্যাপ মাউন্টেন দেখি, ঠিক একেবারে সেই দৃশ্য। হ্যাঁ, এখানে থাকলে বোঝা যাবে না যে এটা সুইজারল্যান্ড না আমাদের ইন্ডিয়া। মানে আমরা প্রায় কার্গিলের দিকে আসছি, তো অসাধারণ লাগছে, অসাধারণ প্রকৃতি, এখানকার মানুষও অসাধারণ সত্যি। এই আমরা এখন সব আমাদের একটা হোটেলে ঢোকানো হয়েছে, এখান থেকে খাওয়া দাওয়া ছাড়া হবে। সব বসেছেন এখানে। রাস্তা জার্নি ঠিক ছিল। আর আমরা যেখানে খাচ্ছি তার সামনেটা একটু দেখাই, মানে কোথায় এটা বলুন দেখি।
কারগিলে আমরা এই যে খাচ্ছি সাদা ভাত, এটা একটা ভাজি, না না এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ হলুদ টলুদ দিয়ে মেখে এই রকম বানিয়েছে। এর সঙ্গে এই একটা তরকারি আর এই হচ্ছে রাজমা ডাল, এই দিয়ে আমরা এখন খেয়ে নিচ্ছি। কারণটা কি আপনি এসব খাচ্ছেন? আমাদের যে খাবারের যে গাড়িটা সেটা পেছনে আটকে গেছে, আর এখন টাইম হয়ে গেছে আমাদের খেতে হবে, সেই জন্য আমরা এই খাবারটা এখন দুপুরে এখানে খাচ্ছি। তো এটা কিন্তু আমার ওর থেকে বেশি ভালো লাগে, কারণ এই লোকাল খাবারটা খেতে পারি। রাতব চাল, রাজমা ডালটাও ভালো লাগছে খেতে, কিন্তু খবরদার মুসুরির ডালের কথা আর মনে করবেন না, ও অনেক দিন পরে। এই যে এখন দ্রাসে কাকা এই যে ডিম দিয়ে অমলেট রুটি হবে। क्या होगा ये? রুটি। কারগিলের রাস্তায় রাস্তায় ঘুরছি, এই কারগিলে সব ছোট ছোট ছেলেমেয়েরা এরা আনন্দ করছে। क्या नाम है तुम्हारा? हम आपके बहुत बड़े फैन हैं। फैन है? बहुत बड़े फैन है, बहुत बड़े। চলে এসছে আমাদের গাড়ি, আবার উঠে পড়ি। গন্তব্য কার্গিল, কিন্তু এবার আমরা দেখব কার্গিল ওয়ার মেমোরিয়াল, যা কার্গিল থেকে প্রায় 50 কিলোমিটার আগে অবস্থিত। এই আমরা এখন নেমে গেলাম সেই বিখ্যাত কার্গিল যুদ্ধ যেখানে হয়েছিল, আর এইখানেই তৈরি হয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। 1999 সাল কার্গিলের ঠিক এই জায়গায় যুদ্ধ হয়েছিল ভারতের সঙ্গে পাকিস্তানের, আর তাদেরই স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখানে প্রবেশের জন্য অবশ্যই একটা আই কার্ড লাগবে, ক্যামেরা অ্যালাউ আছে, কিন্তু মানি ব্যাগ বা অন্য যে কোনো ব্যাগ ভিতরে কিন্তু অ্যালাউ নেই। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি। এই ধ্বনি দিয়েই আমরা এইখানে প্রবেশ করলাম। এখানে আসলে সত্যি গায়ে কাঁটা দেয়। 546 জন বীর সেনার রক্তে ভেসে গেছিল কার্গিলের এই মাটি, এখনও আমাদেরকে রক্ষা করে চলেছে ভারতের এই বীর সৈনিকেরা। এই যে এটাকে বলা হচ্ছে বিজয় পথ, এই পথ সামনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা বলে দিলেন, সেটা কিন্তু আমাদের মানতে হবে। এই যে রোডটা দেখছেন এটা হচ্ছে বিজয় পথ, এর ডান দিকে এবং বাঁ দিকে এই যে সাদা পাথর আছে, এর উপর পা দেওয়া যাবে না। ফটো ভিডিও আপনারা এখানে এই ওপেনলি করতে পারেন, কিন্তু কোনো কিছুর ভেতরে, ওখানে মিউজিয়াম আছে ওর ভেতরে করা যাবে না। সামনে যে হিলটি দেখছেন এটা হচ্ছে টোলোলিং হিল, আর এইখান থেকেই শুরু হয়েছিল প্রথম যুদ্ধ। আর এর এই দিকে আমি দেখাবো, এইখানে পরপর দুটো শৃঙ্গ রয়েছে। বাঁ দিকে দেখছেন এই যে এইটাকে বলা হচ্ছে রাইনো হিল, আর এর এই দিকে ঠিক এই হিলটাকে বলা হচ্ছে টাইগার হিল। এর মাঝামাঝি একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে 4875। আর এই 4875 পয়েন্টে প্রথম শহীদ হয়েছিলেন হচ্ছেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা, রয়্যাল বেঙ্গল টাইগার, দৃঢ় প্রতিজ্ঞ। আর এইখানে রয়েছে এটা হচ্ছে MI-21 C1538। সামনে রয়েছে এই যে এইটা হচ্ছে বোফোর্স গান, এইটার থেকে যে গুলি বারুদ ছাড়া হয় না, প্রায় 40 কিলোমিটার দূরে পর্যন্ত চলে যায়। এবং এই কার্গিল যুদ্ধের সময় প্রায় 2.5 লক্ষ গোলা বারুদ ছাড়া হয়েছিল এইটার থেকে। শত্রুপক্ষ ধ্বংস করতে এই গানের অবদান অনস্বীকার্য। ব্যাটল অফ পিটি 5140 গান হিল, এই হচ্ছে গান হিল। 1999 মে মাসের 20 তারিখ ঠিক এই ভূমিতেই প্রথম যুদ্ধ শুরু হয়েছিল পাকিস্তানের সঙ্গে আমাদের ভারতবর্ষের। পাকিস্তান বরাবরই বিশ্বাসঘাতকতা করে এসেছে। 1998 সাল যখন এই দ্রাস এবং কার্গিলে ভয়ানক ঠান্ডা নেমে আসে, এখানে প্রায় -60 ডিগ্রি তাপমাত্রায় নেমে যায়, আর তখন এই যে হিলটা দেখছেন, এই হিলের ঠিক উপর থেকে পাকিস্তানিরা এসে ওইখানে গোলাবারুদ সেট করে, ওইখান থেকে কামান সেট করে এই সামনে যে NH-1 গিয়েছে না, এইটা উড়িয়ে দেওয়ার ধান্দা করেছে, যাতে ভারতীয় সেনা কেউ আর এদিক দিয়ে যাতায়াত না করতে পারে। আর এই যে কামানটা দেখছেন, এই কামানের কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। এই কামানের এই পার্টসপত্রগুলো সব কিন্তু খোলা যায়, খুলে এগুলো হেলিকপ্টারে করে খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেত, যার জন্য এই কামানগুলো এই যুদ্ধেও ব্যবহার করা হয়েছিল। এইখানে প্রচুর ফুল ফুটে আছে, এত সুন্দরভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। প্রচণ্ড নিজেকে প্যাট্রিয়টিক ফিলিংস একটা আসছে, এটাই আমরা ভাবছি যে ভেবে মানে খুব অবাক হচ্ছি যে আমাদের দেশে যে আমরা যেভাবে ভালো সুখে শান্তিতে নিশ্চিন্তে আছি, শুধুমাত্র এখানে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদেরকে রক্ষা করছে। তারা এই হার্শ ওয়েদারে এভাবে আছেন, তারা প্রাণ দিয়েছেন,
শুধু আমরা যাতে ভালোভাবে থাকতে পারি দেশের ভেতরে। এই যে ফলকগুলো দেখেছেন, এ কোনো সাধারণ ফলক নয়। এই কার্গিল যুদ্ধে শহীদ হওয়া বীর শহীদদের স্মরণে এই ফলকগুলো তৈরি করা হয়েছে। যতজন মারা গেছেন প্রত্যেকের জন্য এই ফলক এক একটা তৈরি করা হয়েছে এবং প্রত্যেক ফলকে নামও লেখা আছে কোন ফলকটা কার জন্য উৎসর্গ করা হয়েছে। ইন মেমোরি অফ মনুভাই ভোজা ভাই, এখানে রয়েছে মেমোরি অফ অঞ্চল কুমার, এখানে রয়েছে বাহাদুর বালামিং এবং এইখানে রয়েছে বীরভূমি। সত্যি বীরভূমি, এইগুলো দেখলেই গায়ে কাটা দেয়, মন ভারাক্রান্ত হয়, চোখের কোণায় জল জমে। আর বীর সৈনিকদের এই ফলকের কাছে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই, না না, আপনারা মরেননি, আপনারা বেঁচে আছেন আমাদের হৃদয়ে, আমাদের ভাবনায় আপনারা বেঁচে আছেন, বেঁচে থাকবেন। 1999 সালের 20 মে এই যুদ্ধ প্রথম শুরু হয় আর এটা চলে 3 মাস ধরে। মে মাসের 20 তারিখ থেকে শুরু হয়ে জুলাইয়ের 26 তারিখ পর্যন্ত হয়। আর এই জন্যই প্রত্যেক বছর 26শে জুলাই এইখানে কার্গিল বিজয় দিবস পালিত হয়। আর দূরে এই যে ভারতীয় যে পতাকা রয়েছে না, এই পতাকাটার উচ্চতা হচ্ছে 100 ফিট। অমর জওয়ান, এইখানে এই আগুন কিন্তু সব সময় জ্বলতে থাকে, সব সময় এটা জ্বলতে থাকে। ভালো আছেন দাদা? হ্যাঁ। আপনার ভিডিও তো আমি দেখি। ও, কোথা থেকে এসেছেন? আমরা চুচুড়া। আচ্ছা আচ্ছা। ভারতের পতাকা যেখানে রয়েছে তার ঠিক নিচে আরও দেখুন 19টি পতাকা রয়েছে। এই 19টি পতাকা 19টি রেজিমেন্টের নামে রয়েছে। ভারতীয় পতাকার নিচে দাঁড়িয়ে নিজেকে গর্বিত বোধ করছি। ভারতের সামরিক শক্তি এখন এমন জায়গায় গিয়েছে না, গোটা পৃথিবীর সঙ্গে টক্কর নিতে পারি আমরা। এই হচ্ছে মিউজিয়াম, এর ভেতরে কিন্তু ফটো টটো নেওয়া যাবে না, বাইরে এগুলো রেখে তারপরে ভেতরে আপনাকে ঢুকে গিয়ে দেখতে হবে। হার্ট অফ মেম্বারেন্স, এই যে মিউজিয়ামটি রয়েছে, মিউজিয়ামের ভেতরে অনেক কিছু রয়েছে। প্রথমত এই কার্গিল যুদ্ধে যে 546 জন শহীদ হয়েছিলেন আমাদের বীর সেনা, তাদের প্রত্যেকের ছবি রয়েছে, প্রত্যেকের নাম এবং ছবি রয়েছে। আর পাকিস্তান থেকে যে সমস্ত গোলা বারুদ বা অন্যান্য কিছু সংগ্রহ করা হয়েছে সেগুলোও এর মধ্যে আছে, কিন্তু সেগুলো সব এরকমভাবে উল্টো, মানে নিচের দিকে মুখ করে রয়েছে। এর কারণ হচ্ছে শত্রুপক্ষের থেকে যা কিছু উদ্ধার হবে তা কখনো উপরের দিকে থাকতে পারে না, থাক নিচে থাক, সবসময় নিচে থাকবি। এছাড়াও এই কার্গিল যুদ্ধে ভারতীয় সেনারা যা যা কিছু ব্যবহার করেছিলেন তার অনেক কিছু এখনও এর মধ্যে কিন্তু রাখা হয়েছে। 1999 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। উনি এমনই একজন প্রধানমন্ত্রী, আমাদের ভারতবর্ষের গৌরব। পাকিস্তানের সেনা বলেন, জঙ্গি বলেন, যাই বলেন, আমাদের সাথে যুদ্ধ করে আমাদের সেনাকে মেরেওছেন, তাতে ওনারাও কিছু মরেছেন। তার জন্যে আমাদের সেনাদের জন্যে আমাদের 100 কোটি প্রণাম। ওনাদের স্যালুট না জানিয়ে আমরা আর পারলাম না। আমরা এখন ওনাদের জন্যই হয়তো এই ভারতবর্ষে এখনও সুস্থ সবলভাবে চলাফেরা করতে পারছি। তো অনেকটাই ঘোরাঘুরি করা হলো, এখন বিজয় পথ ধরে আমরা বেরিয়ে যাচ্ছি। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে আমরা এখন কার্গিলের দিকে রওনা হয়েছি। কার্গিল এখান থেকে এখনও 53 কিলোমিটার দূরে, এখনও প্রায় ঘন্টা দেড়েক সময় লাগবে। আর এই প্রথম নীল আকাশ দেখছি, মানে এর আগে তো বৃষ্টিতে কিছুই দেখতে পাইনি। আমরা এখন দ্রাস নদীর বাঁ পার বরাবর যাচ্ছি। আর একটু পরে একটা ব্রিজ আসবে, যে ব্রিজ ক্রস করে আমরা ওপারে গিয়ে ডান তীর বরাবর আমরা এগোবো। তারপর একটি গ্রাম আসবে, শিমশা গ্রাম। দ্রাস নদী আমাদের বাঁ দিকে থাকবে। এবার এই নদী এবার বাঁ দিকে আমাদের, ভিলেজ শিমশা। এই শিমশা গ্রাম থেকেই বাঁ দিকের এই দ্রাস নদীর নাম হয়ে যাবে সুরু নদী। সামনে আমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নদী, নদীর নাম সিংহ। ওই দূরে ওই দিক থেকে নদীটি আসছে। এই দুটো নদী এরকম জায়গায় এসে মিলিত হচ্ছে। এখন দুই নদী মিলিত হয়ে কার্গিলের দিকে চলে গেল। কার্গিল কিন্তু লাদাখের দ্বিতীয় বৃহত্তম শহর। এখন যেখান দিয়ে যাচ্ছি রাস্তার দুদিকেই প্রচুর পপুলার গাছ। লে 225,
এখন আমরা আর একটা দৃশ্যের সাক্ষী হতে চলেছি। এই দ্রাস নদী এবং সুরু নদী এই দুটো মিলিত হচ্ছে যে সঙ্গম অঞ্চলে, সেখানে এই দ্রাস আর সুরু নদী এইখানে মিলিত হলো। এই হচ্ছে সঙ্গমস্থল, এই সঙ্গমস্থল। এখন আমরা পুরোপুরি সুরু নদীর পাশ দিয়ে যাচ্ছি, আর এই সুরু নদীর উপত্যকায় গড়ে উঠেছে কার্গিল টাউন। কার্গিলের মানুষজন। এখন কটা বাজে সেটাও বলে দিই, এখন বাজে 6:45। পরিষ্কার দেখা যাচ্ছে, অন্ধকার এখনো নামেনি। বিরাট বড় কিন্তু এই শহর, মানে লাদাখের দ্বিতীয় বৃহত্তম শহর, তার মানে বুঝতে হবে। হ্যাঁ, এটা ক্যাপিটালও, যুগ্ম ক্যাপিটাল। ইকবাল ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা, ইকবাল ব্রিজ। এই হচ্ছে কার্গিলের বাড়িঘর, সুরু নদী পাড়ে। এখান থেকে লেহ দূরত্ব 225 কিলোমিটার। এই যেখানকার মানুষজন এরকম। হাই, এইটা হচ্ছে আমাদের আজকে থাকার ঠিকানা। এই গাড়ি থেকে নেমেই এক জায়গায় বসেছি, আর আমার পাশে এই যে ভাইরা দাঁড়িয়ে আছে, বসে আছে, সব কার্গিলের ভাইরা। হ্যাঁ না, ইধারই ঘর হ্যাঁ না আপ লোগো কা? ইধারই ঘর হ্যাঁ, গাঁও হি আপনা হ্যাঁ। এই দূরে দেখছেন, এটা হচ্ছে আমাদের আজকের হোটেল, হোটেল দ্য হোয়াইট ক্যাসেল। এই যে সুরু নদী, তার ওপারটায় মেন শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। আর আমাদের হোটেল এখানে এইটা হচ্ছে নুনকুন গ্লেসিয়ার। এই যে এইটা এখান থেকে 80 কিলোমিটার দূরে, কিন্তু বোঝা যায় না। আর আমরা দাঁড়িয়েছি এইখানে। কি সুন্দর হোটেলে আমাদের রাখছে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী, আমি শুধু তাই ভাবছি। এইবার ভেতরে ঢুকি। এই ভেতরে আমরা ঢুকে পড়লাম আমি। এখানে সব আমাদের লাগেজপত্র আসছে, আর এদিকে রুম বন্টন হচ্ছে। এই যে এখানে রুম বন্টন হচ্ছে, এখানে সবাই বসে বসে আছেন। এই আমাদের লাগেজপত্র আনা হয়েছে, এখন ভাগ বাটোরা হবে। এটা হচ্ছে এনাদের ডাইনিং। ডাইনিংটা তো অপরূপ জায়গায়, এই ভিউ অকল্পনীয় ভিউ। রুম নিচে বলছে। চলো আমরা একটু এইবার সেই অপেক্ষার অবসান। বর্দা দৌড়াচ্ছে, আর মোটে সহ্য করা যায় এই দৃশ্য দেখে? ঘরে কি আর মন টেকে? আরে কি অপরূপ দৃশ্য! এখান থেকে গোটা কার্গিল শহর দেখা যাচ্ছে, সঙ্গে সুরু নদী। এই দিকটা সূর্য ডুবছে, তার মানে এই দিকটা পশ্চিম দিক। আর এইখানে এই রকম বসার জায়গা করা রয়েছে, আর তার থেকে সামনে এই ভিউ রয়েছে। এবার ধন্যবাদ দিতেই হবে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী ওদেরকে, কারণ এত সুন্দর জায়গায় লাদাখে এসে আমাদের একটার পর একটা ভালো হোটেলে রাখছে। আর এইদিকে এক নজরে বাইরের এই দৃশ্য দেখে চলেছেন। কি এক কথায় কি বলা যায় এটাকে? এক কথায় অনবদ্য, কিচ্ছু বলার নেই একদম। এই রুমের মধ্যে ঢুকলাম, এত সুন্দর রুম, বেডটাও যেমন সুন্দর, নিচে কার্পেট রয়েছে। আর এদিক থেকে সর্বপ্রথম আমি এটা দেখিয়ে আনি, এই যে দুটো চেয়ার, মাঝে একটা টেবিল। এটা কেন? এইখান থেকে আপনি এই ভিউটা পাবেন। বেডে আমরা আজকে 3 জন থাকবো। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ডেকোরেশন করা রয়েছে এই রুম। এইখানে বসে বসেই সময় কেটে যাবে। এখানে একটা আলমারি, সমস্ত ফেসিলিটিস রয়েছে এই রুমে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ইমপ্রেসড আপনাকে করবেই। আচ্ছা, এইবার আমি ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুম দেখুন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড়। আর এইখানে চা করার জন্য সমস্ত সরঞ্জাম রয়েছে। মানে রুম তো না, মনে হচ্ছে প্রকৃতির উপর বসে থাকা। এ বর্দা বসে আছে, বর্দার এখন মনে একটা আনন্দের ফল্গুধারা বয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। এখানে আমরা একটা রাতি থাকবো, কাল সকালে আবার এখান থেকে রওনা হব লের উদ্দেশ্যে। তো এখানে এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দেখা যাক ওরা কি দেয়। এই আসার সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে দিল গরম গরম পকোড়া। রাতের দৃশ্য এই হচ্ছে কার্গিল শহর, গোটা অঞ্চলে আলো জ্বলেছে, অপরূপ লাগছে। মেন কার্গিল শহরটাই ওই দিকে। এখন বাজে 10:45, খাবার দাবার রেডি হয়ে গেছে। চলুন গিয়ে রাতের খাবার খেয়ে আসি। গ্রুপের সবই এখানে বসে গেছেন খেতে। সেম টাইমিং থাকবে। কালকে যাওয়ার পথে কিন্তু আমরা 2খানা পাস পাবো। কালকের কি প্রোগ্রাম আছে আমাদের, এই কার্গিল থেকে আমরা লে যাব, সেটাই আজকে এখানে আমাদের বলে দেওয়া হলো। একেবারে গরম গরম ভাত। রান্না নিয়ে তো কথা হবে না, অলরেডি কয়েকবার খেয়ে ফেলেছি। রান্না খুব ভালো।
ডাল সবজি, তার সঙ্গে রয়েছে দই চিকেন আর এই সাইজের পার্সে। রাতের খাওয়া আজকে সেরকম জমজমাট হচ্ছে। গুড মর্নিং ফ্রম কার্গিল। আমি আমার হোটেলের সামনে এই টেরাসে দাঁড়িয়ে আছি। এদিকে সায়ক নদী আর কার্গিলও প্রচুর চাষবাস হয়, কি সবুজ তাই দেখুন। হ্যাঁ, একদম আমরা নদীর পাড়েই প্রায় চলে এসেছি। এই আর কি, যেখানে আসবেন তার একটু লোকাল ঘুরে না দেখলে সেই জায়গার সঙ্গে মেশে যায় না। এই গাছগুলো সব পপুলার, তাই তো? এই হচ্ছে নদী। আমরা মনে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আছি। চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর এই নদী গেছে, আমরা নিচু আছি। বাড়িঘরগুলোর স্ট্রাকচার দেখুন, মনে হচ্ছে এখনই ধসে যাবে, বালির মধ্যে তৈরি এরম মনে হচ্ছে। দূরে আমি যখন দাঁড়িয়েছিলাম তখন বুঝতে পারিনি যে সুরু নদীর জলের বেগ এত বেশি। বাপরে বাপ, একেবারে বরফ গলা জল, যে তার প্রমাণ এটা ধরলেই বোঝা যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা।